নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন জেফ্রি ওয়ালম্যানের লেখা নাও ইউ সি হার গল্প অবলম্বনে দগ্ধাবশেষ। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1971 সালে। জেফ্রি ওয়ালম্যান নামটা তেমন পরিচিত নয়। উনি ঠিক পুরোপুরিভাবে রহস্য গল্প নিয়ে লেখালেখি করতেন না, তবে হয়তো সেটা করলে খুব মন্দ হতো না। তার কারণ আপনি গল্পটা শুনলেই বুঝতে পারবেন। একটা গোয়েন্দা কিংবা রহস্য গল্পে যা যা দরকার হয় উনি এই গল্পে সেই সব কিছুই রেখেছেন। গল্পটা শুরু থেকে শেষ অবধি এত সুন্দরভাবে লেখা যে একবারের জন্যও লেখা থেকে চোখ সরাতে পারছিলাম না। গল্পতে সাসপেন্স বিল্ড আপ দারুণ মাত্রায় রয়েছে। সেই কারণে এই গল্পটিকেও আমি আমার পছন্দের গল্পগুলির মধ্যেই রাখব। শুরু হচ্ছে মিস্ট্রি হাউসের বিশিষ্ট নিবেদন জেফ্রি ওয়ালম্যানের কাহিনী দগ্ধাবশেষ। মিসেস ইপসন জানলার কাছ থেকে সরে আসেন। লোকটা এখনো ওখানেই দাঁড়িয়ে, বললেন তিনি। পর্দা লাগানোর সময় শরীরটা কেঁপে ওঠে ওনার। ডিটেকটিভ হ্যাল ডেভলিন ওনার পিছনে দাঁড়িয়েছিল। সে তখনও পর্দার আড়াল থেকে তাকিয়ে রয়েছে বাইরে। ডেভলিন একজন শক্তপোক্ত শরীরের মানুষ, চুলগুলো ছোট করে ছাঁটা, খয়েরি রঙের চোখের মণি এবং গত বছর একজনের সাথে মারামারি করার সময় নাকটা বেঁকে গিয়েছিল। ওর দূরবীনটা চকচক করতে দেখা যাচ্ছে এখান থেকে, বলল ডেভলিন। ওর পার্টনার ডিটেকটিভ উইলিয়াম মুখের সিগারেটটা কাঁচে রাখা একটা অ্যাশট্রেতে ফেলে দেয়। উইলিয়ামের চুল কালো রঙের এবং ওর চোখের মণিজোড়াও খয়েরি রঙের। তবে বেশিরভাগ লোক ভুল করে ওকেই সিনিয়র অফিসার ভেবে বসে, যেটা একটু হলেও ডেভলিনকে বিরক্ত করে। মিসেস ইপসনের দিকে ফিরে উইলিয়াম জিজ্ঞেস করে, আর আপনি জানেন না লোকটা কে? না, বললেন মহিলা। এখানে যারা থাকে তাদের সকলকে আমি চিনি না। জায়গাটা খুবই বড়, কিন্তু ওই লোকটাকে আমি গত 2 দিন যাবৎ দেখছি এবং সেই থেকে সে একবারের জন্যও থামেনি। আমার তো এও মনে হয় লোকটা ঘুমায়ও না, শুধু বসে বসে তাকিয়ে থাকে এদিকে। মিসেস ইপসন একটা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে বসে পড়েন। তার বয়স 50-এর কাছাকাছি। কিছুটা ওজন জমেছে শরীরে, চুলের রং ধূসর বর্ণের। আসলে আমি তাকে নিয়ে এত তাড়াতাড়ি রিপোর্ট করতে চাইছিলাম না। উনি বলে চললেন, আমি জানতাম এটা একটা ভদ্রস্থ জায়গা, সে কারণেই এখানের সিকিউরিটি আর ভাড়া দুটোই উঁচু মানের। তবে আমি তাকে দোষারোপ করার আগে একটু নিশ্চিত হতে চাই। ডেভলিন মাথা নাড়ে। এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা নতুন বানানো হয়েছে, যেটা শহরের ঝুট ঝামেলা থেকে অনেক দূরে। এখানের সব কিছুই এক রকমের দেখতে। ফার্নিচার থেকে শুরু করে বাড়ির লেআউট সব একই রকমের। আমি তাহলে বিল্ডিং ম্যানেজারের সাথে কথা বলছি, বলল উইলিয়াম। হ্যাঁ তাই করো, বলল ডেভলিন। আর পাস কিটাও নিয়ে এসো। উইলিয়াম মাথা নেড়ে আরেকটা সিগারেট জ্বালায় এবং বেরিয়ে পড়ে। ডেভলিন মিসেস ইপসনের দিকে তাকিয়ে সন্তুষ্ট করার ভঙ্গিতে হাসে। আমাদের ফোন করে আপনি ভালোই করেছেন, বলল সে। তবে আপনি আরও একটা সমস্যার কথা বলছিলেন, সেটাও কি একবার তলিয়ে দেখব আমরা? মিসেস ইপসন দ্বিধা করেন। আমি ঠিক নিশ্চিত নই, ভোরু কুচকালেন উনি। তার কিছু বলার আগেই রান্নাঘরের দিক থেকে কিছু একটা বেজে ওঠে। ওই যে আমার খাবার তৈরি হয়ে গেছে। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, আসুন আমার সাথে, তারপর আরও বলছি। ডেভলিন তার পিছন পিছন ছোট্ট রান্নাঘরটায় প্রবেশ করে। উনি ওভেন থেকে পাই বের করে সেটা রাখলেন টেবিলের উপর। বিষয়টা আমার বান্ধবী লিনোর গ্রিমন্টকে নিয়ে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, লিনোর আমার বেস্ট ফ্রেন্ড। আমরা একে অপরকে অনেক বছর ধরে চিনি, এখানে আসার আগে থেকে। সে এখানে একটা বিউটি পার্লার চালাতো, আর গত সোমবার আমাদের একসাথে লাঞ্চ করার কথা ছিল, কিন্তু সেদিন থেকে তারা দেখা পাচ্ছি না। ওর দোকানের কর্মচারীরাও জানিয়েছে তারা ওকে শনিবার থেকে আর দেখেনি। আজকে হলো বুধবার, এখনও অবধি তার কোনো খবর আমি পাইনি। ওনার স্বামীর সাথে কথা বলেছেন? হ্যাঁ, গতকাল। পিটার গ্রিমন্ড বাড়ি থেকেই কাজ করে। সে ঠিক বন্ধুত্বপূর্ণ নয়। আমি ওদের অ্যাপার্টমেন্টে লিনোরের বিষয়ে জিজ্ঞেস করতে যাই এবং সে আমায় অদ্ভুত রকমের জবাব দেয়। লিনোর নাকি ওকে ছেড়ে চলে গেছে। মাঝে মাঝে স্ত্রীরা এরকমটা করে থাকে, বলল ডেভলিন। লিনোর তাদের মধ্যে পড়ে না। এখন এই বয়সে আমরা আর কোথায় যাব? হয় আমরা স্বামীকে লাথি মেরে বের করবো কিংবা ডিভোর্স চাইতে পারি, কিন্তু ছেড়ে যাওয়া একেবারেই না। লিনোর সেই ধরনের মেয়ে নয়। সে শান্তশিষ্ট, সৎ এবং বিশ্বস্ত।
সকলেই ওকে পছন্দ করতো। আপনার কি মনে হয় তার সাথে কি হয়েছে? সেটা বলা মুশকিল। আমি শুধু এটা জানি ও এভাবে কোনো কারণ ছাড়া চলে যেতে পারে না। তার জীবনে অন্য কোনো পুরুষও নেই। তবে আমার মনে হয় পিটারের অ্যাফেয়ার চলছে। কিন্তু আপনি তো জানেন সমাজ পুরুষদের থেকে সেটাই আশা করে থাকে। ডেভলিন মিসেস ইপসনের দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারল না। তার কাছে ওর নিজের স্ত্রী যথেষ্ট। লিনোর কি ওর পার্লারে কাউকে কিছু জানিয়েছিল? না, কিছুই না, বললেন মিসেস ইপসন। আমি আজ সকালে ফোন করেছিলাম। যখন শুনলাম সে এখানেও কাউকে কিছুই জানায়নি, তখন আমার সত্যি সত্যি চিন্তা হতে শুরু করে। কাজটার মর্ম ওর কাছে অনেক রয়েছে। সে এইভাবে সবকিছু ফেলে কোথাও যাবে না। উনি নিজের মাথা নাড়েন। না, আমি এটা বিশ্বাস করবই না। আমি তার স্বামীর সাথে কথা বলে দেখছি, ডেভলিন বলল। হয়তো এতক্ষণে দুজনের মধ্যেকার ভুল বোঝাবুঝি ঠিক হয়ে গিয়েছে এবং মহিলার কাছ থেকে কিছু খবরও হয়তো পেয়েছেন উনি। তারপর আরও কিছু বলার আগে উইলিয়াম ফিরে আসে। ডেভলিন মিসেস ইপসনকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়ে। লোকটা কোনো কাজেরই না। লিফটের দিকে যাওয়ার পথে গজগজ করে উইলিয়াম। ওকে টেনে বাইরে নিয়ে আসার পর জানতে পারলাম অ্যাপার্টমেন্টটা কোন দিকে পড়বে। তারপর পাস কি দেওয়ার আগে সে বিল্ডিংয়ের মালিককে ফোন করার জন্য প্রস্তুত হচ্ছিল। তো ওই পিপিং টমটা কে? ডেভলিন প্রশ্ন করে। অসগুড নামের একজন ছোকরা ছেলে, অ্যাপার্টমেন্ট 747-এ থাকে। তবে মজার বিষয় হলো ম্যানেজার দিব্যি খেয়ে বলেছে সে আজ সকালে অসগুডকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখেছে। হয়তো সে তাড়াতাড়ি ফিরে এসেছিল কাজ থেকে। তারা বাইরে এসে শ্বেত পাথরের তৈরি রাস্তা ধরে হাঁটতে শুরু করে। মিসেস ইপসন যেখানে থাকেন সেটা হলো মধ্যিখানের বিল্ডিং, আর অসগুড থাকে সাউথ টাওয়ারে। কমপ্লেক্সটা খুব সুন্দর করে সাজানো। মোট 4টি বিল্ডিং রয়েছে, যাদের চারপাশ জুড়ে সুন্দর করে বানানো বাগান। যখন ওরা অ্যাপার্টমেন্ট 747-এ এসে পৌঁছায়, দরজার কাছে দাঁড়িয়ে যায় চুপ করে, কিছু শোনার জন্যে। কিছু কানে না আসতে ডেভলিন .38 পিস্তলটা বের করে নেয় এবং উইলিয়াম ধীরে ধীরে খুলে দেয় দরজাটা। একজন হলুদ চুলো মানুষ দূরবীন হাতে জানলার সামনে থেকে মুখ ফেরায়। পুলিশ, কোনো চালাকি নয়, হুকুম করে ডেভলিন। লোকটা থমকে যায়। ডেভলিন তাকে দেওয়াল ঠেসে হাত তুলতে বলে। তার কাছে কোনো অস্ত্র ছিল না। তার কাছ থেকে পরিচয়পত্র চাইতে সে তার নাম জানায় অস্কার ডটমুন্ড, একজন প্রাইভেট ডিটেকটিভ। তুমি এখানে কি করছো? প্রশ্ন করে ডেভলিন। নজর রাখছি, বলল অস্কার। অসগুড কি জানে তুমি তার অ্যাপার্টমেন্ট ব্যবহার করছো? উইলিয়াম জিজ্ঞেস করে। আবার একটা সিগারেট জ্বালিয়েছে সে। হ্যাঁ, অবশ্যই, আমরা তাকে প্রতিদিন $20 করে দিচ্ছি, বলল অস্কার। আমরা? ডেভলিন প্রশ্ন করে। আমি আর আমার পার্টনার এড বাগলি, সে আপাতত ঘুমোচ্ছে। উইলিয়াম গিয়ে এডকে জাগিয়ে তোলে। সে হাই তুলতে তুলতে পাশের ঘরে এসে সোফায় বসে পড়ে। তোমরা কার উপর নজর রাখছো? ডেভলিন প্রশ্ন করে। ওই উল্টো দিকে যে লোকটা থাকে তার নাম পিটার গ্রিমন্ড। ডেভলিন এবং উইলিয়াম একে অপরের সাথে চোখাচোখি করে। আচ্ছা, বলে উইলিয়াম। কেন? ডেভলিন প্রশ্ন করে। ডিভোর্স কেস, বলল অস্কার। মিসেস গ্রিমন্ড আমাদের ভাড়া করেছেন নজর রাখার জন্যে। তার মতে ওনার স্বামী কারোর সাথে অ্যাফেয়ার চলছে এবং উনি ঠিকই ধরেছিলেন। প্রায় সময় বিকেলের দিকে একজন লাল চুলো মহিলাকে আসতে দেখেছি ওনার বাড়িতে। তবে শনিবার থেকে তারা দেখা পাচ্ছি না। এড বলল। সেই সাথে আমাদের ক্লায়েন্ট কেউ না? মানে? জানতে চাই ডেভলিন। এই ভালো যে আমাদের আগে থেকেই টাকা দিয়ে রাখা হয়েছিল, বলল অস্কার। আমাদের মধ্যে কথা হয়েছিল মিসেস গ্রিমন্ডের সাথে সপ্তাহে 2 দিন দেখা করব আমরা। তবে এড যখন মঙ্গলবার দেখা করতে যায় তখন উনি সেখানে ছিলেন না। ওনাকে শনিবার থেকে আর কেউ দেখেনি। আমরা ঠিক করে রেখেছিলাম যদি উনি সামনের সপ্তাহের মধ্যে দেখা না দেন তাহলে আমরা ওনাকে ফোন করব। তবে অবশ্যই রবিবার ওনাকে ওনার অ্যাপার্টমেন্টে দেখেছিলাম আমরা, বলল এড। তার সাথে সন্ধ্যে 7টার দিকে পিটারের ঝামেলা হয়। মহিলা রেগে যান এবং বাথরুমে ঢুকে পর্দা লাগিয়ে দেন। তারপর থেকে আর তাকে দেখিনি। আমাদের এখান থেকে শোবার ঘরের দরজাটা বা পর্দাগুলো যদি বন্ধ থাকে তাহলে কিছুই দেখা যায় না। ফলে উনি বাড়ি থেকে বেরোলেও দেখতে পারবো না। আর পিটার গ্রিমন্ড? প্রশ্ন করে উইলিয়াম। সেই পুরোটা সময় অ্যাপার্টমেন্টেই ছিল। সকালের দিকে লিভিং রুমের টেবিলে বসে কাজ করত, সেই সাথে হাঁটাহাঁটি করত। সোমবার ঘর পরিষ্কার করে, তবে বাড়ি থেকে বের হয়নি সে।
এবং মঙ্গলবার রাতের দিকে একজন বয়স্ক মহিলা এসেছিল। এছাড়া আর কেউই সেখানে যায়নি। উনি সেখানে মাত্র 1 মিনিটের জন্য ছিলেন। তুমি তো বললে পর্দা বন্ধ থাকলে কিছুই দেখতে পাচ্ছিলে না, বলল ডেভলিন। হ্যাঁ, পারি না, কিন্তু ওখানে বেশিরভাগ সময় পর্দা আর দরজাটা খোলাই থাকতো, বলল এড। এছাড়া এখান থেকে আমরা বিল্ডিংটার সদর দরজাটাও দেখতে পাই। পিটারের গাড়িটা লবিতেই দাঁড় করানো। আমরা খুব ভালো করে নজর রাখছিলাম। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে বাড়ি ছেড়ে কোথাও যায়নি। সে ঘুমানোর সময় ছাড়া 15 কি 20 মিনিট মতো সারাদিনে আমাদের চোখের আড়াল হতো। ডেভলিন খানিকক্ষণ কিছু চিন্তা করে। কিছু একটা মিলছে না। তুমি বলছো তোমাদের চোখের আড়াল হয়ে পিটার নিজের বাড়ি থেকে বেরোতে পারবে না, তাই তো? হ্যাঁ, আমি আমার পেশাকে বাজি রেখে বলতে পারি, বলল অস্কার। তাহলে মিসেস ড্রিমন্ড সেখান থেকে বেরোলেন কি করে? অস্কার বা এড কারো কাছেই এর জবাব ছিল না। ডেভলিন ওদের জানলা থেকে দূরে থাকতে বলে উইলিয়ামকে নিয়ে চলে যায়। ওরা সোজা চলে যায় অ্যাপার্টমেন্ট 712-তে। পিটার গ্রিমন্ড দরজা খোলে। তাকে বিরক্ত দেখায়। কি চাই? প্রশ্ন করে সে। ডেভলিন নিজের এবং উইলিয়ামের পরিচয় দেয় তাকে। ওরা পুলিশ জানতে পেরে পিটারকে যেন অস্থির লাগে। বারবার চোখ ঝাপটা ছিল সে ওদের ভিতরে ঢুকতে দেয় এবং লিভিং রুমে নিয়ে আসে। তার এবং মিসেস ইপসনের ঘরের মধ্যে পার্থক্য শুধু একটাই, দুজনের ঘরের কার্পেটের রং আলাদা। ঘরের এক কোণে রাখা একগুচ্ছ কাগজে পরিপূর্ণ একটা টেবিল এবং সেই সাথে মেঝেতে ছাই ভর্তি একটা অ্যাশট্রে পড়ে। আমরা আপনার স্ত্রীর বিষয়ে কথা বলতে এসেছি মিস্টার গ্রিমন্ড, বলল ডেভলিন। কে লিনোর? ভুরু কুচকায় পিটার। তার কিছু হয়েছে নাকি? সেটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, বলল ডেভলিন। অনেকেই তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। পিটার বড় করে দীর্ঘশ্বাস ছাড়ে এবং ধপ করে চেয়ারে বসে পড়ে। সে আমায় ছেড়ে চলে গেছে। আপনি যখন ওর নাম তুললেন তখন আমি ভেবেছিলাম ওর বোধহয় কোনো অ্যাক্সিডেন্ট বা সেরকম কিছু হয়েছে। উনি কবে চলে যান জানতে চায় উইলিয়াম। রোববার আমাদের মধ্যে ঝামেলা হয়, সেটা তেমন কিছু ছিল না। তবে ও বলল আমাদের সম্পর্ক এখানেই শেষ, তারপর চলে যায়। ডেভলিন অ্যাপার্টমেন্টের চারপাশটা ঘুরে ঘুরে দেখতে শুরু করে। জায়গাটা একজনের থাকার মতো। আসবাবপত্রে ধুলো জমে, বালিশ এবং বইপত্র এদিক ওদিক ছড়িয়ে। কিচেন সিঙ্কে এঁটো বাসন পড়ে এবং কোণের দিকে একটা ময়লা ভর্তি প্যাকেট রাখা ছিল। একটা শোবার ঘর অফিস এবং স্টোরেজ রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু অন্যটা অগোছালো হয়ে রয়েছে। আপনার স্ত্রী নিজের সাথে কি কি নিয়ে গেছে? ডেভলিন জানতে চায়। কিছুই না, পিটার শান্তভাবে বলল। সে সবকিছু এখানে রেখেই চলে যায়। সে বলে আমাদের বিবাহিত জীবনের কিছুই সে সাথে নিয়ে যাবে না, কোনো সুটকেস না, কোনো টুথব্রাশ না, কিছুই না। আজব। হ্যাঁ জানি, তবে ঠিক এটাই ঘটেছিল। আর উনি আপনাকে এটাও বললেন না যে উনি কোথায় যাচ্ছেন? জিজ্ঞেস করে উইলিয়াম। না, এটাই বলে যে ওর উকিলের থেকে সম্পত্তির বিষয়ে আমার কাছে খবর আসবে। সম্পত্তি? প্রশ্ন করে ডেভলিন। মানে সেটেলমেন্ট। তাহলে রোববারের পর আপনার স্ত্রীর কাছ থেকে আপনি আর কোনো খবর পাননি? আপনি জানেন না উনি কোথায় আছেন, কিন্তু তারপরেও নিখোঁজ হওয়ার কোনো রিপোর্ট আপনি লেখাননি। সে তো নিখোঁজ হয়নি। পিটার প্রতিবাদ করে। তাহলে আপনি জানেন উনি কোথায় আছে? উইলিয়াম জোর দেয়। না, মানে বলছি সে তো জানে সে কোথায়, সে আমাকে সেটা জানায়নি। বাড়ি থেকে বেরোনোর সময় তার পরনে কি ছিল? ডেভলিন বলল। একটা স্যুট, হালকা নীল রং, যার কোমরে একটা বেল্ট লাগানো, ভিতরে ছিল সাদা রঙের একটা ব্লাউজ। উনি সাথে করে পার্স নিয়েছিলেন? হ্যাঁ, ম্যাচিং করা লেদারের পার্স এবং নীল জুতো। ওনার কোনো ছবি আছে আপনার কাছে? উইলিয়াম প্রশ্ন করে। পিটারকে বিরক্ত দেখায়। দেখুন অফিসার, আমি খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি না আপনারা এত আগ্রহ কেন দেখাচ্ছেন। এটা আমাদের ব্যক্তিগত বিষয়। একটা ছবি দিন মিস্টার গ্রিমন্ড, উইলিয়াম জোর দেয়। পিটার একটা দীর্ঘশ্বাস ছেড়ে কাঁপা হাতে নিজের মানিব্যাগ থেকে ছবিটা বের করে আনে। আপনারা এমন ভান করছেন যেন আমি লিরনের কিছু করে দিয়েছি, বিড়বিড় করে পিটার। এটা পরে আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। ছবিটার দিকে তাকিয়ে ডেভলিন বলল। লিনোরের পরনে একটা সুইমস্যুট পরা। কোনো এক হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছে সে। তার ফ্যাকাশে শরীরে রুগ্ন পা দুটোয় সানবার্ন দেখা যাচ্ছে। সূর্যের আলোতে অদ্ভুতভাবে দাঁত বের করে হাসছে সে। আপনি কি? উইলিয়ামের হাতে ছবিটা দিয়ে প্রশ্ন করে ডেভলিন। আমি কি? আপনার স্ত্রীর সাথে কিছু করেছেন? পিটারের মুখটা লাল হয়ে ওঠে। ফুঁসতে শুরু করে সে।
আমাদের বিবাহিত জীবন সুখের ছিল, অন্তত আমি তো তাই ভাবতাম। যাই হোক, আপনার কথাবার্তা আমার ভালো লাগছে না, আপনারা এবার যেতে পারেন। ডেভলিন মাথা নাড়ে। কোনো প্রমাণ বা ওয়ারেন্ট ছাড়া সে আর কিছুই করতে পারবে না। দরজার কাছে পৌঁছে সে পিটারের হাতে একটা বিজনেস কার্ড দেয়। আপনার স্ত্রীর থেকে কোনো খবর পেলে আমাদের জানাবেন, বলল সে। কেন বলবো? যাতে আমাদের আর ফিরে আসতে না হয়। পিটার কোনো জবাব না দিয়ে দরাম করে দরজাটা বন্ধ করে দেয়। লিফটের দিকে যাওয়ার সময় উইলিয়াম জিজ্ঞেস করে, তো কিছু পেলেন? কিচ্ছু না, লিফটের সুইচে চাপ দিয়ে বলল ডেভলিন। একটা কিছু চোখে পড়ল না। সেখানে কাউকে লুকানোর এক ফোঁটাও জায়গা নেই, যদি না সে তাকে কেটে ফেলে রাখে। আর যদিও ধরি মহিলাকে 3 দিন ধরে ওখানেই রাখা হয়েছে, তাহলেও আমাদের নাকে গন্ধ আসার কথা। তাকে যদি জমিয়ে রাখা হয়। কথাটা বলার পর উইলিয়াম নিজেই আবার মাথা নাড়ে। না, ফ্রিজটা খুবই ছোট ছিল, হয়তো গার্বেজ ডিসপোজালে মানুষের হাড় পুড়বে না, শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল মেশিন সেটা হ্যান্ডেল করতে পারে। বেডরুমে কিছু বাক্স দেখছিলাম, হয়তো সে ওনাকে বাক্সে পুড়ে কোথাও ফেলে এসেছে। সেটাও মনে হয় না। যে সমস্ত কাগজপত্র ওখানে দেখছিলাম সেগুলো ওই বাক্স থেকেই বের করা হয়েছে। আর তাছাড়া ডেলিভারি ট্রাক আসলে সেটা অস্কারদের চোখে নিশ্চয়ই পড়তো। তার উপর পচন ধরার সমস্যাটাও ছিল। ঠিক, উইলিয়াম সম্মতি দেয়। সিগারেট জ্বালিয়েছে সে। হয়তো মহিলা এখনো বিল্ডিংয়েই কোথাও আছে। বিষয়টা ভেবে দেখে ডেভলিন। লিফটের দরজা খুলতে সে বলে, চলো আরেকবার সুপারের সাথে কথা বলা যাক। সুপারিনটেন্ডেন্টকে বেসমেন্টে খুঁজে পেল ওরা। তার নাম সন্ডার্স। টেকো মাথা, মুখে সবসময় একটা সন্দেহের ছাপ। মিসেস রিমন্ডের বিষয়ে তাকে জিজ্ঞেস করতে সে বলে, আমি কিছুই জানি না। তাকে রোববার কিংবা কোনো বাড়ি আমি দেখিনি। ওইসব কাজ ছাড়া আমরা আরও অনেক কাজ রয়েছে। এখানে কোথাও কোনো খালি অ্যাপার্টমেন্ট কি আছে? জিজ্ঞেস করে ডেভলিন। না। কোনো ক্লজেট? এখানে একটা স্টোরেজ রুম রয়েছে এবং প্রতি ফ্লোরে একটা করে সাপ্লাই ক্লজেট আছে, প্লাস বেসমেন্টের একটা স্টোরেজ রুম। সেগুলোকে আমরা দেখতে চাইব। হ্যাঁ, স্বাচ্ছন্দ্যে দেখুন, শুধু আমার থেকে সাহায্য চাইবেন না। আমার অনেক কাজ বাকি আছে। সিঁড়ি ঝাড় দেওয়া, ইনসিনারেটর পরিষ্কার করা। ইনসিনারেটর? অবাক হয়ে বলে ডেভলিন। প্রতিটা বিল্ডিংয়েই আছে একটা করে। প্রতি ফ্লোরে একটা গর্ত আছে যেখান দিয়ে বাসিন্দারা নিজেদের ময়লা ফেলে, আর সেগুলো সব ইনসিনারেটরে পুড়ে যায়। বুধবার করে আমি সেই ছাইগুলো পরিষ্কার করি। ডেভলিন তাকায় উইলিয়ামের দিকে। ট্রিমকে ফোন করো আর সেই ছাইগুলো ল্যাবে পরীক্ষা করার পারমিশন চাও। সেই সাথে স্টোরেজ রুম আর সাপ্লাই রুমগুলো সার্চ করতে হবে। আমি গার্ডদের সাথে কথা বলছি। সিকিউরিটি অফিসটা ছিল মধ্যবর্তী বিল্ডিংয়ের 3য় তলায়। ডেভলিন সেখানে একজন জোয়ান সেক্রেটারিকে খুঁজে পায়। সে জানায় মোট 4টে গেটে একজন গার্ড পাহারা দেয় এবং সময়ে সময়ে একটানা একটা গার্ড সেখানে থাকবেই। মোট 15 জন গার্ড পাহারা দেয় এবং সপ্তাহে তাদের স্থানের পরিবর্তনও করা হয়। তাদের শিডিউলটা সে ডেভলিনকে দেয় এবং সেই সাথে লোকগুলোর নাম, ঠিকানা এবং ফোন নাম্বার। ডেভলিন তাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেয়। বর্তমানে কর্মরত 5 জন গার্ডকে সে জিজ্ঞাসাবাদ করে। তাদের সকলেই মিসেস গ্রিমন্ডকে চেনে, কিন্তু কেউই ওনাকে রোববার কিংবা তারপর সেখান থেকে বেরোতে দেখেনি। তারা গর্বের সাথে জানায় সকল বাসিন্দাদেরকেই তারা ভালো করে চেনে, তাই তারা এ ব্যাপারে নিশ্চিত। ডেলিভারি ট্রাকের বিষয়ে জিজ্ঞেস করতে তারা অস্বাভাবিক কিছু দেখেনি বলেই জানায়। ডেভলিন এরপর সিকিউরিটি অফিসের ফোন ব্যবহার করে বাকি 10 জন গার্ডকে ফোন লাগায়। তাদের থেকেও নতুন কিছু জানা যায় না। বিকেল 5টার দিকে ধুলো মাখা শরীর নিয়ে উইলিয়াম ফিরে আসে। ল্যাবের লোকেরা ইনসিনারেটর রুম থেকে ছাই সরাতে ব্যস্ত। ওরা দুজন নিজেদের নোটগুলো মিলিয়ে দেখে। কেউ মিসেস গ্রিমন্ডকে কমপ্লেক্স ছেড়ে বেরোতে দেখেনি। পায়ে হেঁটেও না, গাড়ি বা ট্যাক্সি করেও না, আর কোনো সন্দেহজনক ট্রাকও সেখানে ঢোকেনি। উইলিয়াম সমস্ত স্টোরেজ রুম এবং সাপ্লাই রুম চেক করেছে, কিছুই পায়নি সে নিশ্চিত সে সমস্ত রকম সম্ভাব্য লুকিয়ে থাকার জায়গাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। ল্যাবের লোকেরা ছাই থেকে সাধারণ ধাতুর জিনিস ছাড়া কোনো হাত, দাঁত বা অদ্ভুত কিছুই খুঁজে পায়নি। তুমি কতটা নিশ্চিত হয়ে বলতে পারবে যে ওখানে কোনো প্রকার দেহ পোড়ানো হয়নি? ডেভলিন ল্যাবের ক্রিউ লিডারকে প্রশ্ন করে। আমাদের পক্ষে যতটা সম্ভব ততটা দিয়েই বলতে পারি, জবাব দেয় সে।
ইনসিনারেটরে পোড়ানোর কাজটা ভালো মতো করা যায় না। এটা ধীর গতিতে কাজ করে আর তেমন উত্তাপও সৃষ্টি করে না। যদি এখানে কোনো দেহ পোড়ানো হয় তাহলে তার গন্ধটা হতো মারাত্মক। ডেভলিন ওদের ধন্যবাদ জানায় এবং কাজ শেষ করতে বলে। বিরক্তি সাথে নিয়ে দুই গোয়েন্দা ফিরে যায় তাদের অফিসে। তারপর ডেভলিন চলে যায় নিজের বাড়ি। সেখানে বউ বাচ্চাদের সাথে হালকা তর্কাতর্কিও হয় ওর। মাঝরাতের দিকে ওর স্ত্রীকে বিষয়টা বিরক্তি ধরিয়ে দেওয়ার ফলে সে উঠে আলো জ্বালিয়ে সমস্যাটা কি জানার জন্য দাবি করে। ডেভলিন তাকে কেসের ব্যাপারটা বলে। মহিলা এখনো ওই বিল্ডিংয়ে কোথাও আছে, আমি জানি সেটা। এটাও তো হতে পারে মহিলা সত্যি সত্যিই তার স্বামীকে ছেড়ে চলে গেছে। হয়তো গার্ড বা গোয়েন্দারা কেউই সেটা লক্ষ্য করেনি, বলল ও স্ত্রী। সম্ভব নয়, বলল ডেভলিন। লোকের উপর নজর রাখার জন্যই তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যদি একজনের চোখে নাও পড়ে তবে অন্যজনের চোখে পড়বেই। আর কোনো মহিলা তার সমস্ত জিনিসপত্র পিছনে ফেলে রেখে চলে যাবে না। একটা দীর্ঘশ্বাস ছাড়েও। না, পিটার তাকে কোনোভাবে সরিয়ে দিয়েছে। শুধু আমি বুঝতে পারছি না প্রমাণগুলো কিভাবে সরালো সে। ওর স্ত্রী মুখ বেঁকায়। হ্যাঁ, আশা করি আমার অতিষ্ঠ হয়ে ওঠার আগে তুমি যেন বিষয়টা বুঝতে পারো। আমি পারবো। নাও এবার আলো নিভিয়ে শুয়ে পড়ো। পরদিন সকালে ডেভলিন আর উইলিয়াম তাজাভাবে কাজ শুরু করে। সেই প্রাইভেট ডিটেকটিভগুলোর সাথে আবার কথা বলে তারা। এইবার অস্কার ঘুমাচ্ছিল এবং এড ছিল জেগে। আগের দিনের তথ্যগুলোই পাওয়া গেল তার কাছ থেকেও। সে শুধু যোগ করে পিটার দিনটা কাজ করে টিভি থেকে এবং ঘুমিয়ে কাটিয়েছে। এড এটাও জানায় যে ওদের কন্ট্রাক্ট শেষ হবে শুক্রবার। তারা নিজেদের কাজ সেরে বেরিয়ে যাবে, সে মিসেস গ্রিমন্ড ফিরে আসুক আর নাই আসুক। ডেভলিন তখন ডিউটিতে থাকা গার্ডদের সাথে কথা বলে। তাদের 5 জনই মিসেস গ্রিমন্ডকে চেনে। নতুন কিছুই জানা গেল না। সে উইলিয়ামকে ছবিটা নিয়ে পাঠায় আরও 5 জন গার্ড এবং বিউটি পার্লারের লোকেদেরকে দেখাতে। ডেভলিনের সাথে আবার সন্ডার্সে দেখা হয়ে যায়, কিন্তু লোকটা আগের বারের মতোই কোনো কাজে আসলো না। আমি তো আপনাকে আগেই বলেছি আমি কিছুই দেখিনি, বলল সে। এবার দয়া করে আমায় কাজ করতে দিন। ডেভলিন পাসকিটা নিয়ে আবার স্টোরেজ রুম আর সাপ্লাই রুমগুলো দেখে আসে। উইলিয়াম সত্যি সত্যি বেশ ভালো এবং পরিশ্রমী মানুষ, কিন্তু ডেভলিন তাও আশা করছে যদি কিছু খুঁজে পাওয়া যায় সেখানে, যেটা হয়তো অন্যরা লক্ষ্য করেনি। ইস্ট টাওয়ারে দুপুর 1টার দিকে উইলিয়াম ডেভলিনকে খুঁজে পায়। হাঁটু গেড়ে বসে ময়লার মধ্যে কিছু খুঁজছে। তার শরীর ঘামে ভিজে এবং সেই সাথে নোংরায় পরিপূর্ণ। বোঝাই যায় তার মুড ভালো নেই। গার্ডরা নিশ্চিত আছে মিসেস গ্রিমন্ড তাদের চোখ এড়িয়ে বের হয়নি এবং কোনো ট্রাকও এখানে প্রবেশ করেনি। পার্লারের মেয়েগুলোও কোনো খবর পায়নি মিসেস গ্রিমন্ডের থেকে। এমনকি আমি ট্যাক্সি কোম্পানিগুলোর সাথেও কথা বলে দেখেছি। হলুদ বা সাদা কেউই মহিলার বর্ণনার কাউকে গাড়িতে তুলেছে বলে মনে হয়নি তাদের। বাহ, দারুণ, গজগজ করে ডেভলিন। সত্যি দারুণ। একটা ট্রাঙ্কের উপর বসে পড়ে নাক চুলকায় সে। চোখ বন্ধ করে নেয়। ওর এবার মাথা ব্যথা হতে শুরু করেছে। মহিলা মাঝের বিল্ডিংয়ে নেই এবং এখানের অন্য কোনো বিল্ডিংয়েই নেই। ওনাকে জীবিত বা মৃত অবস্থায় এখান থেকে কোথাও নিয়ে যাওয়াও হয়নি এবং তাকে শেষবার যিনি দেখেছেন উনি হলেন তার স্বামী, যে নিজের অ্যাপার্টমেন্ট ছেড়ে কোথাও যায়নি। তাহলে এবার কি? এই বিল্ডিংটাই লাস্ট বাকি আছে। এটাতে একটু সাহায্য করো, তারপর লাঞ্চ করতে যাব। আর তারপর সে একটু থামে, তারপর যোগ করে, আর তারপর পিটারের অ্যাপার্টমেন্টটা তছনছ করব আমরা। একমাত্র সেই জায়গাটাই বেঁচে রয়েছে আর, যেখানে তাকে শেষবার দেখা গিয়েছিল। আর যদি কোনো কিছু সেখানে না পাই, ওসব বলো না প্লিজ। ডেভলিন তার সামনে সার্চ ওয়ারেন্টটা খুলে ধরতে পিটার ফোন লাগায় তার উকিলকে। উকিল তাকে জানায় চুপ থাকতে এবং কোনো বিষয়ে কিছু না বলতে, এমনকি যদি তাকে কিছু জিজ্ঞেস করা হয় তবুও। পিটার সবকিছু শুনে নিজের ডেস্কে বসে পড়ে, তাকিয়ে থাকে ডেভলিন আর উইলিয়ামের দিকে। তারা নিজেদের কাজ শুরু করে দিয়েছে। 1 ঘন্টা কেটে যাওয়ার পরেও তারা কিছুই খুঁজে পেল না। ওরা হলওয়েতে চলে যায় নিজেদের নোট মেলাতে, যাতে পিটার ওদের কথা শুনতে না পারে। তারপর আবার ভিতরে ঢুকে খোঁজাখুঁজি শুরু করে দেয়। 2 ঘন্টা পরেও কিছুই তারা খুঁজে পেল না। ভুলেও এখানে দ্বিতীয়বার আর আসবেন না। সমস্ত খোঁজাখুঁজির সময়টায় পিটার শুধু এই কথাটুকুই বলে,
তারপর বন্ধ করে দেয় দরজা। ডেভলিন রাগে গড়গড় করতে করতে হেঁটে চলে হলওয়ে ধরে। পিটারের কথা তার গায়ে লেগেছে, সেই সাথে লোকটার চাহনি। স্টেশনে ফিরতে নিজের ডেস্কে এসে বসে ডেভলিন। মুখে হাত দিয়ে চিন্তা করা শুরু করে। ও স্ত্রী ওকে ফোন করে জানায় ডিনারে দেরি হচ্ছে ওর, আজ ওর পছন্দের খাবার বানিয়েছে সে। কিন্তু সেই কথাটাও তার মধ্যে উৎসাহের সঞ্চার করতে পারল না। সে আবার বসে পড়ে নিজের সাথেই বিড়বিড় করে কী সব কথা বলতে শুরু করে। উইলিয়াম তখন নিষ্ঠার সাথে রিপোর্টগুলো টাইপ করছে। ডেভলিনকে বিরক্ত করার ইচ্ছে তার নেই। সে জানে ডেভলিন যখন রেগে থাকে তখন সে শুধু নিজের সাথেই কথা বলে বেড়ায়। ডেভলিন হঠাৎ উঁচু গলায় বলতে শুরু করে, আমি জানি রবিবার ঝামেলা চলাকালীন গ্রিমন্ড ওর স্ত্রীকে খুন করেছে। গ্রিমন্ড জানে বিষয়টা, আমি বুঝতে পেরেছি। কিন্তু যতক্ষণ না দেহটা আমরা খুঁজে পাচ্ছি ততক্ষণ তার কিছুই আমরা করতে পারবো না। ডেভলিন পুনরায় আবার সবকিছু খুঁটিয়ে দেখতে শুরু করে। মিসেস ইপসনের কাছে যাওয়া, দুই বিভ্রান্ত গোয়েন্দার সাথে দেখা হওয়া, অকাজের এক সুপারিনটেন্ডেন্ট, বিল্ডিংগুলো খুঁজে দেখা, ইনসিনারেটর দেখা এবং সবশেষে গ্রিমন্ডের অ্যাপার্টমেন্টে খোঁজ করা। সমস্ত কিছু নিয়ে এসে চিন্তা করে। প্রতিটা তথ্য ঘুরতে শুরু করে তার মাথায়। তারপর আচমকা ছোট ছোট বিষয়গুলোরও মানে বের হতে শুরু করে। অবশেষে ডেভলিন উত্তরটা খুঁজে পেয়েছে। একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে তার মুখের কোণে। সে উইলিয়ামের দিকে তাকিয়ে বলে, ল্যাবে ফোন করো, আমরা আবার গ্রিমন্ডের বাড়ি যাব। হ্যাঁ, কি মানে, কেন? উইলিয়াম অবাক হয়। রাস্তায় যেতে যেতে সব বলছি, বলল ডেভলিন। তারপর সে তার স্ত্রীকে ফোন করে। জানে মেয়েটা রেগে গিয়েছে, কিন্তু তারপরেও জানায় সে রাতে বাড়ি ফিরবে না। পরদিন সকালে ল্যাব রিপোর্ট আসার পর পিটার গ্রিমন্ডের নামে গ্রেফতারি জারি করতে পারে ডেভলিন। সারা রাত সে জেগেই ছিল, কিন্তু যখন সে রিপোর্টটা পড়ে তখন তড়িৎ খেলে যায় তার শরীরে। রিপোর্টটা ছিল তার কাছে দ্বিতীয় অস্ত্র। সেটা সে এগিয়ে দেয় গ্রিমন্ডের দিকে, যে কিনা ঘন্টার পর ঘন্টা নিজের ডেস্কেই বসেছিল। ডেভলিন প্রশ্ন করে, এবার কি সত্যিটা নিজের মুখেই বলবেন নাকি? গ্রিমন্ড রিপোর্টটা পড়ে দেখে এবং মনে হয় যেন তার ভিতরের কিছু তছনছ হয়ে গিয়েছে। কাঁধ ঝুলে পড়ে তার, সেই সাথে মাথা ঝুঁকে যায় এবং বড় সড়ো একটা শ্বাস বেরিয়ে আসে মুখ দিয়ে। তার উকিল তাকে সাবধান করতে যায়, কিন্তু গ্রিমন্ড হাত নাড়িয়ে চুপ করিয়ে দেয় তাকে এবং কথা বলতে শুরু করে। আমরা সেদিন জিনিকে নিয়ে ঝগড়া করছিলাম। রিসেন্টলি এই মেয়েটার সাথেই আমি ঘুরতাম। লিনোর জানায় তার কাছে প্রমাণ আছে। কিছু গোয়েন্দা নাকি আমাদের বাড়িতে নজর রাখছিল। ও আমাকে ডিভোর্স দেবে বলে জানায়, এবং সেটা আমার সহ্য হতো না। কিছুদিন ধরে আমার ব্যবসাও ভালো যাচ্ছে না, কিন্তু ওর ভালো মতোই চলছিল। ডিভোর্স দিলে সে সবকিছু পেয়ে যাবে, আমার ব্যবসা, এই অ্যাপার্টমেন্ট, সবকিছু। পিটারের ঠোঁট শুকিয়ে আসে। উইলিয়াম তার দিকে এক গ্লাস জল এগিয়ে দেয়। সেটা দ্রুত পান করে সে আবার বলতে শুরু করে, যখন ও শোবার ঘরে ঢোকে আর পর্দা লাগিয়ে দেয়, তখনই আমি বুঝি এই আমার সুযোগ। গোয়েন্দাগুলো এখন আর আমাদের দেখতে পাবে না। আমি ওকে গলা টিপে মেরে ফেলি। তারপর ও জামা কাপড় খুলে ওকে নিয়ে যাই বাথরুমের মধ্যে। ল্যাব রিপোর্টে সবকিছু তথ্য দেখার পরেও পিটার কিছুতেই বলতে পারল না সে কিভাবে দেহটা সরিয়েছিল ঘর থেকে। সে শুধু নিজের গলা পরিষ্কার করে বলে, এরপর আমি নিজের অ্যাপার্টমেন্টেই ছিলাম। জানতাম যদি গোয়েন্দাগুলো আমাকে দেখে তাহলে সেটা আমার একটা অ্যালিবাই হয়ে দাঁড়াবে। তাদের শুধু এটাই জানাতে হবে যে আমি কোথাও যাইনি, কোনো সন্দেহজনক কাজ করিনি, এবং 1 মিনিটের জন্যও তাদের নজর এড়াতে আমি পারিনি। ডেভলিন আরও একবার ল্যাব রিপোর্টের দিকে তাকিয়ে হাসে। পিটার তার স্ত্রীর পরিকল্পনাটাকে কাজে লাগিয়ে বেশ বুদ্ধিমানের মতো কাজ করেছিল। ডেভলিনের কাছে অদ্ভুত যে বিষয়টা লেগেছিল তা হলো 3 দিন ধরে একবারের জন্যও পিটার তার অ্যাপার্টমেন্ট ছেড়ে বের হয়নি। আর তারপর ওর মনে পড়ে অ্যাপার্টমেন্টের কিছু কিছু জায়গা গোয়েন্দাদের চোখের আড়ালে ছিল, ফলে খুনটা নিশ্চয়ই সেই ঘরগুলোর কোনো একটাতেই ঘটেছিল। আর অন্যদিকে পিটারও অ্যাপার্টমেন্ট ছেড়ে কোথাও যেতে পারছিল না, কারণ গোয়েন্দারা সবসময় তার উপর নজর রাখছে। ল্যাবের লোকেরা কিচেন নাইফে হালকা রক্তের চিহ্ন খুঁজে পেয়েছে এবং সেই সাথে বাথরুমের ড্রেনেও,
যা থেকে বোঝা যায় মিসেস ক্রিমন্টের মৃত্যুর পর তাকে টুকরো করে কেটে ফেলা হয়েছিল। ভ্যাকিউম ক্লিনারেও কিছু ছাই খুঁজে পাওয়া গেছে এবং ওভেনের কয়েলের মধ্যেও। বিষয়টা আগে ধরতে না পারার জন্যে নিজেকেই ধিক্কার দেয় ডেভলিন। বিশেষ করে এড যখন ওকে বলেছিল সোমবার লোকটা ঘর পরিষ্কারের কাজ করে। ডেভলিন ঘরের অবস্থাটা তারপর দেখেছিল, কিন্তু সেটা নিয়ে কিছু আর ভাবেনি। সোমবার পিটার ভ্যাকিউম ক্লিনারটা ব্যবহার করে, তবে ঘর পরিষ্কার করার জন্য নয়। সেটা সে ব্যবহার করে ওভেন থেকে ছাই টেনে নেওয়ার জন্যে। তারপর সেটা রিভার্স করে জানলা দিয়ে সেই ছাই উড়িয়ে দেয় বাতাসে আজীবনের জন্যে। ডেভলিন জানে এর জন্য তার নিজের স্ত্রীকেই ধন্যবাদ জানানো উচিত। হয়তো তাকে কোথাও ডিনারে নিয়ে যেতে পারে সে। ওর পছন্দের খাবারের কথাটা শুনতেই ওর মাথায় আসে ওভেনের কথা। সেই থেকে চিন্তা চলে যায় মিসেস ইপসনের পাইয়ের দিকে, আর এই কমপ্লেক্সের ওভেনগুলো কিভাবে কাজ করে সেটাও। এখানের ওভেনগুলো প্রচণ্ড উত্তাপ সৃষ্টি করে, প্রায় 900 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যেটা কোনো চুল্লির থেকেও মারাত্মক। শুনছিলেন জেফ্রি ওয়ালম্যানের কাহিনী নাও ইউ সি হার গল্প অবলম্বনে দগ্ধাবশেষ। গল্পটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। সামনের সপ্তাহে নিয়ে আসছি আগাথা ক্রিস্টিকে, তবে সেটা গোয়েন্দা কাহিনী নয়। যাই হোক, সেই বিষয়ে এখন আর কিছু বলছি না। ফিরে আসছি পরের সপ্তাহে নতুন আরও একটি গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।